যে জনপদের আকাশে উদিত হয়েছে স্বাধীন বাংলার প্রথম সূর্য, আজ আমরা রয়েছি ইতিহাস ঐতিহ্যের গৌরব নিয়ে দাঁড়িয়ে থাকা মেহেরপুর জেলায়। প্রিয় দর্শক, দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠানে মেহেরপুর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জুনায়েদ আল হাবিব। রাজনীতিতে মানুষই শেষ কথা নাকি ভোটের অঙ্কে মানুষ কেবলই সংখ্যা, এই প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা এখানে মুখোমুখি করেছি এখানকার ভোটার এবং প্রার্থীদের। আর এই আলোচনায় যুক্ত হয়ে যারা আজকে অতিথি হয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন, শুরুতে আমি তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাম পাশে রয়েছেন মেহেরপুর ২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আমজাদ হোসেন। জনাব আমজাদ হোসেন, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। তার পাশে রয়েছেন জাতীয় পার্টি মনোনীত মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব আব্দুল বাকি। জনাব আব্দুল বাকি, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমার বাম পাশে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব নাজমুল হুদা। জনাব নাজমুল হুদা, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ঠিক একই সঙ্গে রয়েছেন মেহেরপুরের এই গাংনী উপজেলার একজন বিশিষ্ট ব্যক্তি, তিনি মেহেরপুর গাংনী উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, একই সঙ্গে তিনি মেহেরপুর জেলা সুজনের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জনাব জুলফিকার আলী কানন। জনাব জুলফিকার আলী কানন, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। এছাড়া আমাদের সাথে আরো দুজন অতিথি হয়ে যুক্ত হয়েছেন। আজকে রয়েছেন আসাদুজ্জামান বাবুল, তিনি গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। একই সঙ্গে রয়েছেন ডাক্তার রবিউল ইসলাম, তিনি গাংনী উপজেলা জামায়াতের আমির। এছাড়া রয়েছেন এখানকার সম্মানিত ভোটাররা। সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টেলিভিশনের এই বিশেষ আয়োজনে। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো মেহেরপুর জেলার সংকট, সম্ভাবনা এবং নির্বাচনী বাস্তবতা নিয়ে। তবে কথা বলার আগে আমরা এই জেলার সমস্যা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছি, সেই প্রতিবেদনটি দেখে আসতে চাই। বাংলার মাটি যে সোনার চেয়েও খাঁটি, তা চাক্ষুষ প্রমাণ মেহেরপুর। আয়তনে সবচেয়ে ছোট জেলা হলেও ফল ও সবজি উৎপাদনে এগিয়ে এই জেলা। তাই তো ফসলের ন্যায্য দাম ও জীবনমান উন্নয়নের দাবি ভোটারদের। ঐতিহাসিক দিক থেকেও গুরুত্বপূর্ণ এই জেলা। ৭১-এ মুজিবনগর থেকেই বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন ও স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। এই আজে বাজে লোককে ভোট দেবো না। আমরা কৃষি কাজ করি, কাতার মধ্যে কাজ করছি, আমাদেরকে প্রার্থনা দেয় না, আমাদেরকে মূল্য দেয় না। সেই মূল্য যে দেবে তাকে আমরা ভোট দেবো। সবার উন্নয়নের দিকে আসবে, দেখবে, জনগণের কাছে আসবে, ই করবে, এরকম প্রার্থীকে ভোট দেবো। মেহেরপুর মূলত কৃষি ভিত্তিক এরিয়া, এখানকার কৃষি এবং কৃষকের যারা উন্নয়ন করবে আমরা মূলত তাদেরকে ভোট দেবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠেও উত্তাপ মেহেরপুরে। ২টি আসনেই জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের কাছে যাচ্ছি, তাদেরকে বলছে আগামী দিনে আমরা একটা বাংলাদেশটাকে ন্যায় ইনসাফের ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। তাই বলবে না, বিএনপি কাজে পরিণত করে দেখাতে চাই এবং সামনের সময়ে অবশ্যই আমি বিশ্বাস করি আমার নেতা যে প্রতিশ্রুতি দিচ্ছেন, আমরা সেই প্রতিশ্রুতিকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য চেষ্টা করব। মেহেরপুর শুধু একটি জেলা নয়, এটি বাংলাদেশের জন্মলগ্ন এবং এর প্রাচীন ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত দলিল। ঐতিহাসিক মেহেরপুরের সাধারণ ভোটাররা বলছেন, যারা কেবল মুখের কথা নয়, বরং রেল সংযোগ এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার মাধ্যমে মেহেরপুরের অর্থনীতিকে চাঙা করবে, তাদের ব্যালটেই পড়বে এবারের জনতার ভোট। জান্নাতুল মোহনা, দেশ টিভি, মুজিবনগর, মেহেরপুর। মেহেরপুরের ইতিহাস যতটা সমৃদ্ধ, ঠিকই একইভাবে গত ৫ দশকে অর্থাৎ স্বাধীনতার ৫ দশকও কিন্তু এই জনপদের মানুষের অবহেলার গল্প কিন্তু শেষ হয়নি। ক্ষমতার পালাবদলে শাসক বদলেছে, কিন্তু মানুষের ভাগ্যের খুব একটা পরিবর্তন হয়নি। এখানকার মানুষ যেমনটা বলছিলেন, এই জেলাটি একটি কৃষি নির্ভর জেলা, কিন্তু এই কৃষকরা তাদের ন্যায্য মূল্য না পাওয়া, কৃষি সংরক্ষণাগার না থাকা, কৃষিভিত্তিক একটি শিল্প কারখানা গড়ে না ওঠা এখানকার দীর্ঘদিনের সমস্যা। একই সঙ্গে ঢাকার সাথে রেল যোগাযোগের চাহিদা রয়েছে দীর্ঘদিন ধরে, অনেক আশ্বাস প্রতিশ্রুতি এসেছে, কিন্তু সেটির বাস্তবায়ন আজও দেখেনি মানুষ। সেই সাথে রয়েছে, যেহেতু সীমান্তবর্তী একটি জেলা, মাদক এবং সন্ত্রাসের ভয়াবহতা রয়েছে এই জেলায়। দীর্ঘদিন ধরে রাজনীতির ছত্রছায়া গড়ে উঠেছে মাদক সিন্ডিকেট, সেই সিন্ডিকেট থেকেও মুক্তি চাচ্ছেন সাধারণ মানুষ। তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু নির্বাচন কেন্দ্রিক আমাদের আয়োজন, তাই আমরা একটু শুরুতেই নির্বাচনের পরিবেশ নিয়ে একটু জানতে চাইবো। এখানে যারা সম্মানিত প্রার্থীরা আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি শুরুতেই যেতে চাই এখানে যিনি জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রয়েছেন জনাব আব্দুল বাকি। জনাব আব্দুল বাকি, আপনার কাছে জানতে চাই এখানকার নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত কেমন দেখছেন, ভোটারদের মধ্যে কতটা উৎসাহ উদ্দীপনা দেখছেন নির্বাচন নিয়ে, একই সঙ্গে আপনার প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনের কোনো অভিযোগ রয়েছে কিনা, যদি বলেন একটু।
গাংনী আসনের যে নির্বাচন হতে যাচ্ছে, বর্তমানে নির্বাচনের আমরা 3 জন প্রার্থী। আমাদের প্রার্থীর ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই এবং কোনো প্রার্থী এখন পর্যন্ত আমাদের কেউ আইন লঙ্ঘন করে নাই। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটা বলছিলেন যে এখন পর্যন্ত এই গাংনী উপজেলায় নির্বাচনী পরিবেশ যথেষ্ট ভালো রয়েছে এবং তারা চাচ্ছেন আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি অত্যন্ত মনোরম এবং উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে। ধন্যবাদ আব্দুল বাকি। আমি একটু যেতে চাই মাইক্রোফোনটা যদি একটু, যিনি বিএনপির প্রার্থী রয়েছেন এখানে জনাব আমজাদ হোসেন। জনাব আমজাদ হোসেন, আপনার কাছেও জানতে চাই ভোটাররা আসলে নির্ভয়ে কি ভোট দিতে পারবেন কিনা, না নির্বাচন নিয়ে কোনো শঙ্কা রয়েছে কিনা, একই সঙ্গে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ কেমন যদি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দেশ টিভিকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে সাথে দেশ টিভির মাধ্যমে আমার গাংনী নির্বাচনী এলাকার সংবাদটি পরিবেশন করে সারা বাংলাদেশের অন্যান্য নির্বাচনী এলাকার মতো আমার গাংনীর মতো যেন সারা বাংলাদেশের নির্বাচনটি হয়, এই রকম অবস্থার মধ্যে আমরা নির্বাচনটি পার করতে চাই। আপনি প্রশ্ন করেছেন আমাদের এইখানে নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কিনা। আমি নির্দ্বিধায় বলতে চাই এখনো পর্যন্ত আমাদের 3 প্রার্থী এবং 3 দলের মধ্যে কোনো ধরনের আচরণ বিধি লঙ্ঘন হয়নি। আমরা যে যার মতো করে স্বাধীনভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছি। সামনের সময়ে 12 তারিখ পর্যন্ত আমরা এমনিভাবে একে অপরের সাথে সঙ্গ দিয়ে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসার সুযোগটি করে দিয়ে আমরা সুন্দর একটি নির্বাচন পার করতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি একটু যেতে চাই এখানে যিনি জামায়াত মনোনীত প্রার্থী রয়েছেন নাজমুল হুদা। নাজমুল হুদা, আপনার কাছেও একই প্রশ্ন, কেমন নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? ভোটারদের মধ্যে ভোট নিয়ে আসলে একটি অনাস্থা ছিল, দীর্ঘ 17 বছর তারা ভোট দিতে পারেননি, সেই আস্থা তৈরিতে আপনারা কতটা কার্যকর ভূমিকা রাখতে পেরেছেন যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে, দেশ টিভিকে এবং সাথে সংশ্লিষ্ট সাংবাদিক এবং কলাকুশলীদের, সাথে উপস্থিত দর্শক শ্রোতা ও আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই যে বর্তমানে নির্বাচনের যে ময়দান অনেকটাই স্বাভাবিক ভালো আছে এবং আমরা যারা প্রার্থী তারা পরস্পরের আমাদের সম্পর্ক খুবই ভালো। তবে নিচের ময়দানে যেগুলো দেখা যায় কিছু কিছু সমর্থক কর্মীদের ভিতরে তারা ভোটাররা তারা কিছু ভয় ভীতি দেখানোর চেষ্টা করে বা করছেন। এইটুকু বাদ দিলে বাদ বাকি আপনাদের আচরণবিধি আমরা সেইভাবে কোনো লঙ্ঘনের আমাদের পরিলক্ষিত হয়নি। অনেক মানুষই আমাকে সাংবাদিক হিসাবে পেয়ে প্রশ্ন করেছেন ভোট কি হবে, তার মানে এখন কি এই শঙ্কাও কি আপনাদের মধ্যে আছে, ভোট কি হবে? এই সংখ্যা আমাদের ভিতরে নেই। আমরা 100% আশাবাদী যে ইনশাআল্লাহ আগামী নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনই ভোটগুলো হবে বলে আমার মনে হচ্ছে। একটু জানতে চাই, আপনার পাশে রয়েছেন জুলফিকার আলী কানন। কানন, দীর্ঘদিন ধরে আপনারা এই উপজেলায় কাজ করছেন, আপনারা এই মেহেরপুরের গাংনীর সমস্যার সম্ভাবনা নিয়ে লিখছেন, তো নির্বাচনের তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত পরিবেশ কেমন দেখছেন? ভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো শঙ্কা আপনারা দেখছেন কিনা যদি একটু সংক্ষেপে বলেন। ধন্যবাদ দেশ টিভিকে। আসলে দীর্ঘদিন পরে একটা ভালো নির্বাচন হচ্ছে, এমন একটা উৎসবমুখর পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। ইতিমধ্যে গ্রামগঞ্জে বা শহর অঞ্চলে দেখবেন যে ভোটের যে ডামাডোলটা এটা কিন্তু উৎসবমুখর পরিবেশেই সৃষ্টি হয়েছে। তো এখন পর্যন্ত রাজনৈতিক অঙ্গনে তেমন হানাহানি এবং অন্য ধরনের কোনো কিছু খবর আমরা পাইনি। আর সামনে আমাদের এই গাংনী আসন অর্থাৎ মেহেরপুর 2 আসনের যে মানুষের প্রত্যাশা, সে প্রত্যাশাটা কিন্তু ব্যাপক। বিশেষ করে আমরা যদি ইয়াং ভোটার যারা আছে, তরুণ ভোটার যারা আছে, নিয়ে শুনলাম। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে এই মেহেরপুরের এই গাংনী উপজেলায় যারা প্রার্থী রয়েছেন প্রত্যেকেই কিন্তু একই কথা বলছেন, এখানে নির্বাচনী পরিবেশ খুবই সুন্দর এবং উৎসব মুখর রয়েছে। তারা আশা করছেন আগামী 12 ফেব্রুয়ারি যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ মানুষ নির্বিঘ্নে অবাধে তারা ভোট দিতে পারবেন এবং দীর্ঘ 17 বছর যে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন সেই অধিকার তারা ফিরিয়ে পাবেন, এমনটাই কিন্তু প্রার্থীরা বলছেন। আমরা অপেক্ষা রইলাম আগামী 12 ফেব্রুয়ারি মেহেরপুর একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, যেহেতু এই আয়োজন ভোটারদের নিয়ে, এখানে ভোটাররা রয়েছেন এখানকার মেহেরপুর গাংনী উপজেলার সম্মানিত
ভোটাররা রয়েছেন, একই সঙ্গে তাদের প্রার্থীরা রয়েছেন। আমরা একটু এবার চলে যেতে চাই সরাসরি ভোটারদের কাছে। প্রিয় মেহেরপুরবাসী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেশ টেলিভিশনের এই বিশেষ আয়োজনে। আপনাদের সম্মানিত প্রার্থীরা এখানে রয়েছেন, 3 জন প্রার্থী আছেন। এই 3 জনের যে কোনো একজন হয়তো আগামী দিনে আপনাদের এই মেহেরপুরের ক্ষমতায় আসবেন। আপনারা যেহেতু এখানে আছেন, আপনাদের জন্য আমাদের এই প্রশ্ন পর্বটি উন্মুক্ত থাকবে। প্রার্থীদের কাছে যে কোনো প্রশ্ন করতে পারেন, নির্বাচন নিয়ে কোনো প্রত্যাশা থাকলে আপনারা জানাতে পারেন। যারা প্রশ্ন করতে চান আমাকে একটু হাত উঠালে আমি প্রশ্ন নিতে পারবো। আমি একটু শুরুতেই যিনি হাত উঠিয়েছেন আপনার কাছে জানতে চাই, প্রার্থীদের কোনো প্রশ্ন করতে চাইলে করতে পারেন, অথবা ভোট নিয়ে কোনো শঙ্কা বা সম্ভাবনা থাকলে বলতে পারেন, কিন্তু সংক্ষেপে বলবেন, আমরা অনেককে সুযোগ দিতে চাই। ভোট নিয়ে সংখ্যার কথা বলবো না আমি, আর সংখ্যা একটু আছে। ব্যাপারটা হলো যে বিএনপি আর বাংলাদেশ জামাত ইসলাম দীর্ঘদিন একসাথে মানে আন্দোলন সংগ্রাম ভোট করেছে। আমরা জানি সেটি আপনার প্রশ্ন না, না, একটু করেন প্লিজ। আমার বক্তব্য হলো যে এখনকার যে অবস্থা, জামাত ইসলাম যে কথাটা বলছে যে দুর্নীতিবাজ বিএনপি, তো তারা সরকারে ছিল, তো এতদিন বলেননি। তারপরে চাঁদাবাজ বলছে, এতদিন বলেননি। তাইলে এখন কি ভোট নেওয়ার জন্য নতুন ন্যারেটিভ তৈরি করছে নাকি? বুঝতে পেরেছি। আচ্ছা, জামাত ইসলামের প্রার্থীর কাছে প্রশ্ন, আপনারা যে বিএনপি কে দুর্নীতি বা চাঁদাবাজ বলছেন, সেটি কি ন্যারেটিভ নাকি আসলে বাস্তবতা কতটুকু আছে? এখানে আরেকজন কথা বলতে চান, একটু প্রশ্নটি করবেন সরাসরি। আমি জামাত ইসলামের প্রার্থীর কাছে প্রশ্ন, আপনারা যে ভোট দিলে জান্নাত পাবে, এই কথাটা কিসের উপর ভিত্তি করে? বুঝতে পেরেছি, ভোট দিলে জান্নাত পাবে এমন একটি প্রোপাগান্ডা কিন্তু ছড়িয়ে পড়েছে সারা দেশে। এটা আসলে কতটা যৌক্তিক বা সত্য কিনা আপনি উত্তর দিবেন। আমি এই পাশে জানতে চাই, যদি কেউ প্রশ্ন, একজন তরুণ ভোটার আমরা দেখছি, তিনি কথা বলতে চেয়েছেন। যদি কোনো প্রশ্ন থাকলে সরাসরি করবেন প্রশ্নটি। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে আমাদের শ্রদ্ধ আমজাদ আঙ্কেলের কাছে। প্রশ্ন হচ্ছে যে ভোট সবার জনগণের অধিকার, আমরা প্রত্যেকের কাছে ভোট চাইবো এবং ভোট প্রদান করব, কিন্তু দেখছি যদি আমাদের জামাত ইসলামের কোনো মহিলা প্রার্থী বা মহিলা কোনো ভোট চাইতে যাচ্ছে, সেখানে আমাদের বিএনপি ভাইরা সেখানে বিভিন্ন হামলা বা চড়া হচ্ছে। কিন্তু আমাদের তো বিএনপির অনেক বোনেরা আমাদের কাছে ভোট চাইতে আসছে, আমরা তো কোনো বাজে বিহেভ করছে না। আচ্ছা, সেই ঘটনা কি আপনাদের এখানে ঘটেছে? যে অবশ্যই আমাদের এখানে বেশ কয়েক জায়গায়। আচ্ছা, যা বিএনপির প্রার্থীর প্রতি উনি প্রশ্ন ছুড়েছেন যে জামাত ইসলামের যারা মহিলা নারীরা প্রচারণায় যাচ্ছেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এটা আসলে কতটা বাস্তব যৌক্তিক সঙ্গত এবং আসলেই হচ্ছে কিনা আপনার কাছে আমরা উত্তর নিব, একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রশ্ন, ওই যে উনি যে বললো যে জামাতের কর্মীরা জান্নাতের বিনিময়ে ভোট চাচ্ছে, এটা প্রমাণ একটা দেখাক। আচ্ছা, এই উত্তর আপনার প্রার্থীরা দিবেন, আমি বুঝতে পেরেছি। এই উত্তর আপনার প্রার্থী দিবেন, তিনি আসলে বাস্তবে কি বলবেন। আচ্ছা, আরেকজন প্রশ্ন করতে চান। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে জানার জামাত ইসলামের প্রার্থীর কাছে যে আল্লাহ যদি কবুল করেন, আপনি যদি এমপি হন, তাহলে আমাদের গাংনী উপজেলার বেকার যুবকদের ব্যাপারে আপনার কি চিন্তা চেতনা? ধন্যবাদ। এখানে আসলে কর্মসংস্থানের অভাব রয়েছে। জামাত ইসলামের প্রার্থীর কাছে বলেছেন যে বেকারত্ব দূরীকরণ আপনারা কি পদক্ষেপ নেবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠান। আজ আমরা রয়েছি মেহেরপুরে। এখানে সাধারণ মানুষের অনেকগুলো প্রশ্ন শুনলাম। তারা যারা বিএনপি এবং জামায়াতের প্রার্থী রয়েছেন তাদের দিকে বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এই প্রশ্নের উত্তরগুলো আমরা জানবো। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠান। আজ আমরা রয়েছি সীমান্তবর্তী জেলা মেহেরপুরে। আমরা বিরতির আগে এখানকার সাধারণ ভোটারদের প্রশ্ন নিচ্ছিলাম। তারা বেশ কিছু প্রশ্ন ছুড়েছেন। এখানে যারা সম্মানিত প্রার্থী রয়েছেন তাদের কাছে আমি শুরুতেই যেতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত যিনি প্রার্থী রয়েছেন জনাব নাজমুল হুদা। জনাব নাজমুল হুদা, আপনার কাছে জানতে চাই, আপনার কাছে দুটি প্রশ্ন এসেছে স্পেসিফিকভাবে। একই হচ্ছে আপনারা জান্নাতের টিকিট বিক্রি করছেন, কি বলবেন এই প্রশ্নের উত্তরে। একই সঙ্গে বিএনপিকে এখন আপনারা দুর্নীতি বা চাঁদাবাজ বলছেন, এর আগে বলেননি, এটাকে ভোটের ন্যারেটিভ তৈরি করা কিনা, যদি সংক্ষেপে উত্তর দেন। আমরা যে জান্নাতের টিকিট দেবো এটা সঠিক নয়, কারণ জান্নাত দেওয়ার মালিক আমরা নই, এর মালিক একমাত্র আল্লাহ। তারপরও আমার বলছে এরকম প্রমাণ কেউই দিতে পারেননি। যদি কেউ দেয়, আমি ভোটারদের কাছে বলবো, কেউ যদি এই কথা বলে আপনারা তাহলে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবেন না। আর যদি আপনাদের কাছে এই কথা কেউ যদি না বলে, তাহলে আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবেন। আর দ্বিতীয়ত বলতে চাই যে বিএনপির বন্ধু, আমরা বিগত 15-16 মাস যাবৎ যে চাঁদাবাজি এবং সন্ত্রাস দেখছি, এটা কোনো দলের নাম উল্লেখ করে বলিনি। যারা এগুলো করছেন তাদের বিপক্ষে আমাদের অবস্থান, আমরা কোনো দলের বিপক্ষে অবস্থান নিচ্ছে না বিধায় পরিষ্কার বিষয়টি, অর্থাৎ আপনারা কোনো বিএনপিকে ইঙ্গিত করে বলছেন না, যারাই দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, তাদের বিরুদ্ধে কথা বলছেন। আমরা চাই ভবিষ্যতে এই কথা এই অব্যাহত থাকবে। বাংলাদেশকে আমরাও চাই একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে। যেহেতু আজকে মেহেরপুরের নির্বাচনী পরিবেশ এবং এখানকার সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনা করবো, আপনার কাছে আমাদের কিছু সুনির্দিষ্ট প্রশ্ন রয়েছে। এখানে যেহেতু সীমান্তবর্তী একটা জেলা, মাদকের ভয়াবহতা এখানে প্রকট আকার ধারণ করেছে। একই সঙ্গে রয়েছে সন্ত্রাসী কার্যকলাপেরও সমস্যা রয়েছে। এছাড়া কৃষিতে উদ্বৃত্ত জেলা হলেও কৃষি
কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। তো আপনারা নির্বাচিত হলে এই সমস্যাগুলো সমাধানে আসলে কার্যকর কি পদক্ষেপ গ্রহণ করবেন সুনির্দিষ্টভাবে যদি একটু বলেন। মাদকটা একটা জাতীয় সমস্যা, তার মেহেরপুরে এটা তো গুরুতর সমস্যা। মাদকে তো আমাদের একটা পরিবারকে ধ্বংস করে দেয়। তো আমরা মনে করেছি যে আমরা যদি নির্বাচিত হতে পারি তারে সম্মিলিতভাবে সবার সহযোগিতা নিয়ে মাদকের যে উৎস, যেখান থেকে মাদক আসে সেগুলো বন্ধ করার চেষ্টা করা হবে। পাশাপাশি যারা মাদক আসক্তি মাদক সিন্ডিকেট গড়ে উঠে, সেই সিন্ডিকেট কিভাবে ভাঙবেন? সিন্ডিকেট তো আমরা নিজেরা তো করবোই না, এবং এটা আমরা ইনশাল্লাহ বন্ধ করে দেবো প্রশাসনের সহযোগিতা নিয়ে। পাশাপাশি যারা মাদক আসক্ত তাদেরকে নিয়ে মোটিভেশন করে যাতে করে তারা এই মাদক থেকে বেরিয়ে আসতে পারে সে চিন্তা করা হবে। সেই সাথে সাথে তাদেরকে একটা মাদক নিরাময় কেন্দ্রের মাধ্যমেও যারা একেবারে শেষ পর্যায়ে গেছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে। পাশাপাশি এটা সম্মিলিতভাবে সবাইকে নিয়ে আমরা এটা এছাড়া কৃষকদের আসলে কৃষি নির্ভর এলাকা, এটা কৃষকদের সমস্যা তো অবশ্যই আছে। বিশেষ করে আমরা দেখেছি যে কিছু লাইন ধরে ছাড় নিতে হয় লাইন, এবং সেজন্যই আমরা বলতে চাই যে কৃষকদের জন্য সার বীজ এগুলো নিশ্চিত করা হবে। তারপরে তারা যাতে ন্যায্য মূল্য পায়, এবং তা এই যেহেতু কৃষি নির্ভর এলাকা, এখানে কৃষি শাকসবজি উৎপাদন হয়, এগুলো সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। এই জন্য আমরা এটা সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর সাথে সাথে তাদের প্রশিক্ষিত করার মাধ্যমে শিক্ষকদের কৃষকদের আমরা তাদেরকে প্রশিক্ষিত করে একটা উন্নত মানের বাংলাদেশ বিনিময়ের জন্য এদের অংশগ্রহণ নিশ্চিত করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম যিনি জামায়াত প্রার্থী রয়েছেন তিনি অনেকগুলো প্রতিশ্রুতির কথা বললেন, এবং একই সঙ্গে তিনি বলছেন তারা ক্ষমতা আসতে পারলে মাদক নির্মূল সহ কৃষকদের ভাগ্য উন্নয়নে তারা কাজ করবেন। এরকম রঙিন প্রতিশ্রুতি আসলে নির্বাচনের আগে আমরা প্রার্থীদের কাছে শুনে থাকি। এবার আশা করব 24 পরবর্তী যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই বাংলাদেশে শুধু প্রতিশ্রুতি নয়, সেগুলো বাস্তবায়নে তারা কাজ করবেন। আমি যেতে চাই বিএনপি মনোনীত যিনি প্রার্থী রয়েছেন তার কাছে। আপনার কাছে একটি সুনির্দিষ্ট প্রশ্ন এসেছে, এখানকে নারী ভোটারদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কি বলবেন? একই সঙ্গে তরুণদের কর্মসংস্থানের জন্য আপনাদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা? প্রশ্নকারক যে ভাষায় কথা বলেছেন এটা সত্যতা আমাদের কাছে নেই। এরকম ঘটনা আমরা কেউ জানি না, বিএনপি জানে না। আর কে করেছে এই বিষয়টা স্পষ্ট করে উনি বলেননি। বলেছেন মহিলা কর্মীদেরকে ভোট চেতে যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে। এটা আমরা জানি না, আমরা মনে করি এটা আদৌ সত্য নয়। আচ্ছা, এরকম ঘটনা আপনাদের নজরে আনলে আপনারা ব্যবস্থা নেবেন? অবশ্যই আসলে ব্যবস্থা নেব। পরিষ্কার বিষয়টি। এরপরে নাই শব্দটা আমি বলার জন্য বলবো, যদি এরকম ঘটনা হয় তাহলে তো ওনারা আমাদেরকে বলবেই, তারপরে নির্বাচন কমিশনে অভিযোগ তো দেবেনি ওনারা, তাই না? আমাদের ব্যবস্থা নেবে, রাজনৈতিক ভাবে আপনারা ব্যবস্থা নেবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু প্রশ্ন যেতে সরাসরি, এই জনপদে বেকারত্বের একটি বড় সমস্যা রয়েছে, সেটা দূরীকরণে আপনাদের কি পরিকল্পনা রয়েছে? একই সঙ্গে রেল যোগাযোগের দীর্ঘদিনের মানুষের দাবি, আপনারা নির্বাচিত হলে আসলে সুনির্দিষ্টভাবে কি করবেন, কতটুকু করতে পারবেন? এদেশের 17 বছরের যে মানুষের বেকারত্বের অভিশাপ চেপে উঠেছে আমাদের জনপদে, শুধু মেহেরপুর নয় সারা বাংলাদেশে অসংখ্য ছেলেরা কর্মসংস্থানের মাঝখানে যেতে পারেনি। আমাদের তারেক রহমানের দিক নির্দেশনায় যদি আমি বলি, তাতে মানুষের কর্মসংস্থানের জন্য, বেকারত্ব দূর করার জন্য 31 দফা কর্মসূচির মধ্যে সমস্ত দিক নির্দেশনা আছে। আমরা ক্ষমতায় গেলে আমাদের সরকার এবং আমরা সেই সমস্ত দিক অনুসরণ করে বেকারত্বকে এদেশ থেকে ঘুচিয়ে দেব ইনশাল্লাহ, এই প্রতিশ্রুতি দিতে চাই। পরিকল্পনা আছে কিনা আপনার মেহেরপুরকে ঘিরে, যে কি করবেন, কোনো শিল্প কারখানা বা অন্য কোনো? মেহেরপুরকে ঘিরে অবশ্যই আমরা কৃষি নির্ভরশীল এলাকা, কৃষককে কৃষিতে অন্তর্ভুক্ত করে সেখানে আমরা কাজ করাতে চাই। সেজন্য কৃষকের চাওয়া পাওয়া সমস্তগুলা পূরণ করেই একটা অংশকে আমরা পূরণ করতে চাই। বিদেশে পাড়ি দেওয়ার জন্য যেগুলা প্রয়োজন, যে ট্রেনিংগুলা প্রয়োজন, সেই ট্রেনিংগুলা করেই কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। এই মূলত আমাদের। শুনছিলাম তিনি বলছেন যে কৃষকদের সমস্যা সমাধানে তারা যা যা প্রয়োজন সেগুলি নিয়ে কাজ করবেন। একটু যেতে চাই আপনার পাশে যিনি রয়েছেন জাতীয় পার্টি মনোনীত সংসদ প্রার্থী, আপনার কাছে জানতে চাই, এখানে চিকিৎসা সংকট দীর্ঘদিনের সমস্যা, একই সঙ্গে এখানে রেল যোগাযোগেরও একটি দাবি ছিল, সেক্ষেত্রে আপনারা নির্বাচিত হলে কি করবেন? শিক্ষিত তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে জাতীয় পার্টির সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা? স্বাস্থ্য সর্বসুখের মূল। স্বাস্থ্য মানুষের জীবনের সবকিছুই বয়ে আনে।
এই স্বাস্থ্য ভালো রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে আমাদের ডাক্তারের প্রয়োজন। আমি দেখেছি এই গাংনী হসপিটালে আমাদের চিকিৎসার মান তেমন একটা ভালো না, কোনো কোনো জায়গাতে ভালো আছে কিন্তু আমার গাংনীতে না। হ্যাঁ, নির্বাচিত হলে যদি সুনির্দিষ্টভাবে বলেন। তো আমি হই গাংনীবাসী যদি আমাকে নির্বাচিত করে তো ইনশাল্লাহ যেভাবেই হোক না কেন চেষ্টা করব এই গাংনীবাসীর তথা দেশবাসীর জন্য চিকিৎসা যেন ভালোভাবে হয়। ধন্যবাদ আপনাকে। আর কিছু বলবেন আপনি? বলতে চাইলে বলতে পারেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে, আমরা আবার আসবো আপনাদের কাছে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন এখানকার যারা প্রার্থী রয়েছেন তারা আসলে ভোটারদের প্রশ্নের উত্তর দিয়েছেন এবং একই সঙ্গে তারা বিভিন্ন রঙিন প্রতিশ্রুতি কিন্তু দিয়েছেন। আমরা একটু যেতে চাই আবারও ভোটারদের কাছে। আমি দেখছি যে এখানে কয়েকজন শিক্ষার্থী রয়েছেন, তাদের কাছে জানতে চাই আসলে তাদের কাছে জানতে চাই এই তরুণদের নেতৃত্বে আসলে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে। এরা তরুণ, এদের হাতেই বাংলাদেশের আগামী দিনের ক্ষমতা। আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এখানে প্রার্থীরা রয়েছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো সমস্যা বা কোনো সংকট বা কোনো চাওয়া থাকলেও জানাতে পারেন। একটু যদি দাঁড়ান। আসসালামু আলাইকুম। আমরা গাংনী পাইলট স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী। তো আমাদের আপনাদের নিকট কিছু প্রশ্ন রয়েছে, যেগুলোর মধ্যে আপনি এমপি জয়যুক্ত হওয়ার পর আমরা তরুণ সমাজ আপনাদের কাছে কি প্রত্যাশা করতে পারি? ধন্যবাদ। তরুণ সমাজ কি পাবে আপনাদের কাছে সেটা জানতে চেয়েছেন। আর কেউ কথা বলতে চান? আপনি বলতে চান কিছু? হ্যাঁ, যদি বলেন একটু। আসসালামু আলাইকুম, আমি দশম শ্রেণীর শিক্ষার্থী। আমার একটি প্রশ্ন আছে যে আপনি এমপি জয়যুক্ত হওয়ার পর আমরা আপনার কাছে কি প্রত্যাশা রাখতে পারি, মানে আপনি আমাদের গাংনীবাসীর জন্য কি করতে পারেন? মানে শিক্ষা ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে কি করতে পারেন? ধন্যবাদ, আশা করি উত্তর দিন। আচ্ছা, আরেকজন তরুণ ভোটার, তিনি প্রশ্ন করতে চেয়েছেন, সরাসরি প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জনাব আমজাদ শাহিদ প্রশ্ন করতে। তিনি কিছুদিন আগে একটা বিভ্রান্তিমূলক একটা মন্তব্য করেছেন যে জামাত শিবিরের লোক নাকি রক গাটে। তো উনি একটা প্রমাণ দেখাক যে জামাত শিবিরের কোন। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, একটা রাজনৈতিক প্রশ্ন। আমরা তো চেয়েছিলাম যে এই জনপদের সমস্যা, সম্ভাবনা, সংকট নিয়ে আসলে জানতে চাই। আমরা রাজনৈতিক প্রশ্ন চাই না, আমরা চাই যে আপনাদের উন্নয়নে, আপনাদের প্রয়োজনে প্রার্থীদের কাছে কিছু চাইবেন। আমি বলতে চাচ্ছি, একজন অপরিচিত মহিলা একজন অপরিচিত ব্যক্তির বাসায় গিয়ে ভোট চাওয়া, এটা ইসলামী শরিয়াতে কতটুকু যুক্তিসঙ্গত? ভোটাররা তো সবাই অপরিচিত, সবাই তো সবার পরিচিত হওয়া সম্ভব নয়। বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। আর কেউ কথা বলতে চাইলে আপনি বলতে পারেন। আমি জামাত ইসলামের প্রার্থীর কাছে জানতে চাচ্ছি যে আপনারা বলছেন যে আমাদেরকে ভোট দিন, আমরা ইসলাম কায়েম করব। তা আমরা বর্তমানে কোন ধরনের দেশে বাস করছি? বুঝতে পেরেছি, সবাই রাজনৈতিক প্রশ্ন করছেন। এখানে মানুষ আসলে অনেকটা রাজনৈতিক সচেতন মনে হচ্ছে, আর যে কারণে তারা নিজেদের কোনো চাওয়া পাওয়া নেই, রাজনৈতিক প্রশ্নই আসলে তারা। আপনি কিছু বলতে চাইলে বলুন। আমার প্রশ্ন মেহেরপুর ৭৪-২ আসনের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোহাম্মদ আমজাদ সাহেবের কাছে, যে আপনি যদি নির্বাচিত হন তাহলে ১৩ তারিখ কেমন দেখতে চান? ১৩ তারিখ স্বাভাবিক থাকবে নাকি অস্বাভাবিক থাকবে? আর একটা বিষয় হচ্ছে, আমরা দেখতে পেয়েছি যে গতকাল করমদিতে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার লাগানো হয়েছে। এই পোস্টারের পিকচার আমাদের কাছে আছে। এটা আপনারা বলছেন আচরণবিধি লঙ্ঘন করেননি, কিন্তু এটা হয়েছে। এক্ষেত্রে আপনাদের বক্তব্য কি? বুঝতে পেরেছি। আসলে এখানে এবছর নির্বাচনে মূলত বেশ কিছু বিষয় নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পোস্টার এবং একই সঙ্গে পিভিসির ব্যবহারও কিন্তু নিষিদ্ধ। অর্থাৎ প্লাস্টিক জাতীয় কোনো পণ্য দিয়ে কোনো ধরনের নির্বাচনী প্রচারণার সামগ্রী তৈরি করতে পারবে না। যদিও দুঃখজনকভাবে আমাদেরও চোখে পড়েছে বিভিন্ন এলাকায়, শুধু মেহেরপুর না, আমরা সারা দেশ ঘুরে বেরিয়েছি, বিভিন্ন জায়গায় আমরা দেখছি আসলে এই প্লাস্টিকের পণ্য ব্যবহার করে প্রচারণার সামগ্রী তারা চালাচ্ছেন। তো আমরা আশা করছি যে যারা প্রার্থী রয়েছেন তারা আরও সচেতন হবেন, নির্বাচনের যে আচরণবিধিগুলো রয়েছে সেগুলো তারা পুঙ্খানুপুঙ্খভাবে নিজের আয়ত্ত নিয়ে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠান। আজ আমরা রয়েছি মেহেরপুরের গাংনীতে। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠান। আজ আমরা রয়েছি সীমান্তবর্তী জেলা মেহেরপুরে। আমরা বিরতির আগে এখানকার সাধারণ ভোটারদের প্রশ্ন নিচ্ছিলাম, তারা আবারও বেশ কিছু প্রশ্ন ছুড়েছেন। আমি শুরুতে যেতে চাই, এখানে বিএনপি মনোনীত যিনি প্রার্থী রয়েছেন আমজাদ হোসেন। জনাব আমজাদ হোসেন, আপনার কাছে কিছু প্রশ্ন এসেছে। সুনির্দিষ্টভাবে বলতে চাই যে একজন অভিযোগ করেছেন আপনারা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন, বিশেষ করে এবার নির্বাচনের পোস্টার নিষিদ্ধ করা হয়েছে, আপনি পোস্টার বিভিন্ন জায়গায় টানানো হয়েছে, সেই উত্তরে কি বলবেন? একই সঙ্গে যুবকদের কর্মসংস্থানে কোনো শিল্পায়নের পরিকল্পনা আছে কিনা, যদি থাকে সুনির্দিষ্টভাবে বলেন। প্রশ্নকারক যে প্রশ্ন করেছেন তো আমাদের জানার বাইরে, আর বিশেষ করে যদি ওই যে ছোট্ট লিফলেট দেখছেন, সেই লিফলেট যদি কেউ দড়িতে ঝুলাইয়ে দেয় তাহলে সেটা নির্বাচনের
আচরণবিধি লঙ্ঘন হবে বলে আমি মনে করি না। আচরণবিধি লঙ্ঘন না, পোস্টার লঙ্ঘন। আমি পোস্টার যদি ঝুলিয়ে দেয় এটা আচরণবিধির লঙ্ঘন, এটা আমি নিজেও স্বীকার করি। পাশাপাশি আমি তার কারোকে প্রশ্ন করতে পারছি না। আমি আমার বন্ধুবার প্রার্থী জামাত ইসলামের ওনার কাছেই প্রশ্নটা করতে চাই যে দাড়িপাল্লার রঙিন কাপড় দিয়ে পাল্লা ঝুলিয়ে সারা গাংনী থানায় যেটা টাঙানো হয়েছিল সেটা আচরণবিধির লঙ্ঘন কিনা এটা আমি আমার জানা প্রশ্ন রাখতে চাই। আর পাশাপাশি যে কথাটি এসেছে যুবকের কর্মসংস্থানের জন্য, বেকারত্ব দূরীকরণের জন্য আমরা কি করতে চাই, কোন শিল্পের ব্যবস্থা করে এটা করব। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই কৃষি নির্ভরশীল এলাকা আমার এখানে, সম্পূর্ণরূপেই কৃষি নির্ভরশীল এলাকা। এর বাইরে এইখানে কোনো শিল্প এখানে তৈরি হয়নি বিগত সময়ে। শিল্প উদ্যোক্তারা কেউ যদি কোনো ধরনের কোনো প্রকার শিল্প তৈরিতে মনোযোগ দেন, আমাদের দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আমরা বুঝতে পেরেছি বিষয়টা। আরেকটি বিষয় আমি জানতে চাই, আমার একটু কথা আছে, সেটা হলো রেলের একটা বিষয় এবং দীর্ঘদিন ঝুলে আছে। আমি বলতে চাই 2008 সালে এই গাংনী উপজেলার মানুষ আমাকে নির্বাচিত করেছিলেন। আমি প্রথম চুয়াডাঙ্গা থেকে রেলের প্রস্তাব দিয়েছিলাম মুজিবনগর হয়ে মেহেরপুর শহরের উপর দিয়ে গাংনীর ভিতর দিয়ে ভেড়ামারা পর্যন্ত রেল টানার এই যে প্রস্তাবনা আমি বলে একটু বলতে দেন, যে কারণেই সংসদে বহুবার এই নিয়ে কথা হয়েছে, জমি অধিগ্রহণের কথা পর্যন্ত হয়ে সেখানে থেমে আছে। অতএব আমরা গভর্নমেন্টে গেলে ইনশাল্লাহ এটাকে বাস্তবায়ন করব। আর একটা স্থল বন্দরের কথা এখানে আরেকজন বলছে, তবে এক স্থল বন্দর কিন্তু নির্মাণ করতে গেলে এই বাংলাদেশ গভর্নমেন্টেরই সহানুভূতি, এটা জাতীয় একটা সিদ্ধান্ত। তারপরেও এইখানে অন্য পাশের দেশ যার সাথে এই স্থল বন্দরটি তৈরি হবে তারও জানতে চাই গণভোট নিয়ে আপনাদের অবস্থান কি, একটু সংক্ষেপে বলেন। গণভোট নিয়ে আমরা হ্যাঁ ভোটের পক্ষে আমাদের মানুষকে উদ্বুদ্ধ করছি এবং সেই হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য আমরা আমাদের মানুষকে কৃতজ্ঞতা আপনাদের কাছে। আমি একটু যেতে চাই যিনি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রয়েছেন, আপনার কাছে জানতে চাই এখানে তরুণদের জন্য কি করবেন। একটি প্রশ্ন এসেছে, যদিও আপনারা বলছেন যে সুনির্দিষ্টভাবে কাজ করবেন, তা আমি আর নতুন করে জানতে চাই না। আপনার কাছে জানতে চাই গণভোট নিয়ে আপনি এবং আপনার দলের অবস্থান কি, একই সঙ্গে সর্বশেষ 30 সেকেন্ডে মেহেরপুরবাসীর উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান। তরুণদের যে তারা বলছে যে তাদের জন্য কি করবে, প্রথমে তরুণরা লেখাপড়া করবে, শিক্ষার মান ভালো করতে হবে। তারপরে সম্ভব হলে যদি কখনো কোনো দিন সরকার এই দেশে কোনো কর্মস্থল যদি করে, তখন এই তরুণরা সেই কর্মস্থলে নিয়োগ পাবে। অবস্থান কি, গণভোট নিয়ে আপনার দলের অবস্থান কি? গণভোট আপনি চাইলে উত্তর না দিতে পারেন, সমস্যা নাই। গণভোটের ব্যাপারে আমি অসংখ্য ধন্যবাদ। গণভোট নিয়ে জাতীয় পার্টির মনোনীত যিনি প্রার্থী রয়েছেন, যদিও তাদের যিনি চেয়ারম্যান রয়েছেন জি এম গোলাম কাদের, তিনি কিন্তু গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছেন। একই সঙ্গে প্রকাশ্যে মানুষকে বলছেন যে দেশ বিরোধী চক্রান্ত আসলে গণভোট একটি অংশ। যদিও আসলে এখন পর্যন্ত 24 পরবর্তী যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়নে গণভোটের হায়ের জয়যুক্ত করার কোনো বিকল্প নেই এমনটি বলছে কিন্তু সরকার, এবং একই সঙ্গে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও আসলে সিদ্ধান্ত জনগণের উপরে আমরা ছেড়ে দিলাম, তারা রায় দিবেন আসলে গণভোটের পক্ষে যাবেন না বিপক্ষে যাবেন। আমি একটু যেতে চাই জামাত ইসলাম মনোনীত যিনি প্রার্থী রয়েছেন তার কাছে, একটু মাইক্রোফোনটি যদি আমজাদ ভাইকে দেন। আমজাদ ভাই, আপনার কাছে জানতে চাই গণভোট নিয়ে আপনার দলের অবস্থান কি। যদি আমরা শুরু থেকে আমরা জানি যে গণভোট নিয়ে আপনার হায়ের পক্ষে আছেন, কিন্তু প্রচারণা আমরা দেখছি যে দাঁড়িপাল্লা যতটা প্রাধান্য পাচ্ছে, হ্যাঁ না কিন্তু খুব একটা প্রাধান্য পাচ্ছে না। কি বলবেন? সেই সাথে মেহেরপুর গাংনীবাসীর উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে শেষ করবেন। ধন্যবাদ। আসলে আগামী দিনে যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, এই নতুন বাংলাদেশকে বিনির্মাণের জন্য অবশ্যই জুলাই সনদের পক্ষে হা ভোট দিতে হবে, তাহলে আমরা আগামী দিনে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো। এজন্য আমরা হা ভোটের পক্ষেই আছি এবং আমরা আমাদের প্রচারণার পাশাপাশি হা ভোটের পক্ষে বলছি, তবে কিছুটা একটু দুর্বলতা আছে, সেগুলো আমরা ইনশাল্লাহ আগামী দিনে সময় আছে কাটাবো। জি, নিজের দায়বদ্ধতা আমরা স্বীকার করব। জি, এরপর
মানুষকে সচেতন করার ক্ষেত্রে আরো কার্যকর করা উচিত কিনা গণভোটের প্রচারণাটা? এগুলো পরিকল্পনা নিচ্ছে, আমরা এখন থেকে বিশেষ করে 1 তারিখ থেকে আমরা এই বিষয়টা নিয়ে জোরালোভাবে কাজ করব। সেকেন্ড, গাংনীবাসীর উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। কালীবাসীর উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আগামী দিনে যদি ন্যায় ইনসাফ ও কল্যাণ ভিত্তিক একটা রাষ্ট্র আমরা করতে চাই, উপহার দিতে চাই, এজন্য আমরা গাংনীবাসীর সকলকে উদাত্ত আহ্বান জানাবো। আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন যে আমরা দেখছি, এই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে জামাত ইসলামী বাংলাদেশের বিকল্প বাংলাদেশে নেই। এজন্য আমি সকলকে দাঁড়িপাল্লা মার্কে ভোট দিয়ে জয়যুক্ত করে এই স্বপ্নকে বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমরাও চাই একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ গঠিত হবে। যে দলই ক্ষমতা আসুক তারা আসলে মানুষকেই প্রাধান্য দিয়ে কাজ করবে, নিজেদের আসলে ক্ষমতার দেখানোর জন্য তারা কাজ করবে না। আমি একটু যেতে চাই জুলফিকার আলী কানন, আপনি শুনলেন এখানকার মানুষের কথা, একই সঙ্গে প্রার্থীদের প্রতিশ্রুতির কথাও শুনলেন। আসলে যদি আপনি কিছু বলেন, আপনার জন্য 1 মিনিটে কিছু বলতে পারেন। ধন্যবাদ। আমাদের এখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামায়াত ইসলামের যে মনোনীত প্রার্থী, তারা যে অঙ্গীকার করেছেন, সেই অঙ্গীকার আমরা আসলে এই এলাকার জনগণ হিসাবে, আমরা এই এলাকার ভোটার হিসাবে চাই যে তারা কড়াইগন্ডায় পালন করুক এবং প্রতিপালন করুক এবং সকলে মিলে এই গাংনীকে গড়ার জন্য যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, সেই প্রতিশ্রুতিগুলোর যেন বাস্তবায়ন করেন। আমি যতটুকু জানি আপনি সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। এই গাংনী মেহেরপুর সংস্কৃতিতে পিছিয়ে আছে। আসলে আগামীতে যারা ক্ষমতা আসবেন তাদের কাছে সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তি হিসেবে আপনার কি চাওয়া থাকবে? ধন্যবাদ। আমরা আসলে যারা এই সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে থাকি, আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু বাধাগ্রস্ত হই। তো আমি প্রত্যাশা করব যারা নির্বাচিত হবেন, গাংনীতে আসলে একটা সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সাপোর্ট দেবেন। আমরা সেই প্রত্যাশা করি সকলের কাছে। অসংখ্য ধন্যবাদ। আমরাও সেই প্রত্যাশা করি, যেই নির্বাচিত হবেন, হয়তো একজন নির্বাচিত হবেন, বাকিরাও ঐক্যবদ্ধভাবে আসলে একটি সুন্দর সমৃদ্ধ মেহেরপুর গঠনে তারা কাজ করবেন। আমরা একেবারে শেষ পর্যায়ে শেষে আমরা একটু যেতে চাই। এখানে আরো দুজন সম্মানিত অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি শুরুতে যেতে চাই ডক্টর রবিউল ইসলাম, তিনি গাংনী উপজেলা জামায়াতের। আমি ডক্টর রবিউল ইসলাম, আপনার প্রার্থী, আপনার দল মনোনীত প্রার্থী এখানে অনেক প্রতিশ্রুতির কথা বললেন, আপনি ভোটারদের প্রত্যাশার কথা শুনলেন। এর বাইরেও দলগতভাবে ভোটারদের কাছে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা একটু বলতে পারেন 1 মিনিটের মধ্যে। আজকের এই মহৎ অনুষ্ঠানের উপস্থিত সকলের সালাম, আসসালামু আলাইকুম। আমাদের এখানে মৌলিক উদ্দেশ্য যে আমরা এখানে ন্যায় ইনসাফ ভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য আমার সহকর্মী এবং আমাদের সকলকে আমরা আহ্বান জানাই। আমরা জুলাই আন্দোলনে আমাদের উদ্দেশ্য লক্ষ্য ছিল দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ফিরিয়ে আনবো এবং আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশে ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র কায়েম করব। এবং এই লক্ষ্যে আমাদের সকলকে আমরা আহ্বান করি যে আমরা যাতে করে আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে পারি, এই ব্যাপারে আমার লোকজনকে প্রচেষ্টা করবার জন্য আহ্বান জানাই। যে আমরা এখানে বিএনপি এবং জামাত উভয় আন্দোলনের মাধ্যমে এদেশে আমরা গণতান্ত্রিক সুষ্ঠু নির্বাচনের জন্য যে প্রত্যাশা করেছিলাম সেটা আল্লাহ তাআলা আমাদের ফিরিয়ে দিয়েছে। এখন আমাদেরকে যা প্রার্থী আছেন, আমি সকল প্রার্থীকে অনুরোধ করব যে আমাদের কর্মী, আমাদের নেতৃবৃন্দের মধ্যে কোনো হানাহানি কোনো কিছু না করে আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই গাংনীবাসীকে আমরা শান্তিপূর্ণভাবে দেখাতে চাই যে আমাদের ভিতরে কোনো হানাহানি কিছু নেই এবং আমরা সুষ্ঠু নির্বাচন পেয়েছি এবং করেছি। এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। ক্ষমতার দ্বন্দ্ব নাই, তারা চান যে সাধারণ মানুষের উপর আসলে দায়ভার ছেড়ে দিতে, তারাই আসলে সিদ্ধান্ত নেবেন কাকে তারা আগামী দিনে নির্বাচিত করবেন। আমি একটু যেতে চাই, আমার আরেকজন অতিথি রয়েছেন আসাদুজ্জামান বাবুল, তিনি গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। বাবুল, আপনার কাছে জানতে চাই, আপনার দল মনোনীত প্রার্থীর বক্তব্য শুনলেন, মানুষের প্রত্যাশাও শুনলেন, এই মুহূর্তে আপনার কোনো বক্তব্য এই ভোটারদের উদ্দেশ্যে রয়েছে কিনা যদি একটু সংক্ষেপে বলেন। ভোটারদের উদ্দেশ্যে আমার বক্তব্য যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশ গঠনের উদ্দেশ্য নিয়ে নির্বাচন পরিচালনা করছেন, সেই নতুন বাংলাদেশ গঠন করতে হলে ফ্যামিলিদের অবশ্যই মর্যাদা দিতে হবে এবং সেই ফ্যামিলিদের মর্যাদা দেওয়ার জন্য প্রান্তিক মহিলাদের আমরা ফ্যামিলি কার্ড দেব, কৃষকদের কৃষি কার্ড দেব এবং স্বাস্থ্য কার্ড দেব। এর মাধ্যমেই নতুন বাংলাদেশ গঠন হবে এবং বাংলাদেশ থেকে ঘুষ, দুর্নীতি, চাঁদা, অর্থ পাচার এবং লুটপাট এবং খুন খারাপি বন্ধ হবে। এবং আমরা প্রত্যেকটা নির্বাচনী সভায় আমরা ওয়াদা করছি যে আমাদের কোনো কর্মীরা কারোর সাথে ফ্যাসাদে জড়াবে না এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে, এই আশাবাদ কিন্তু আমরা ব্যক্ত করছি সব জায়গায়। সেই ক্ষেত্রে জামাত ইসলামের বন্ধুরা মাঝে মাঝে তারা অভিযোগ দিতে কিন্তু খুব ফাস্ট, আমরা অভিযোগ দিইনি।
অনেক কিছু আছে, ছোটখাটো বিষয়ে অভিযোগ দিয়ে তিক্ততা বাড়ে, তাছাড়া মানে ভালো কিছু হয় না। সেই ক্ষেত্রে আমরা অভিযোগ দেননি, তারাও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের কথা বলছেন। আমরা ইউএন অফিস থেকে অভিযোগ পাই, ছোটখাটো অভিযোগ এড়িয়ে চলে, অভিযোগ দিইনি। এবং সব সময় আমরা আমাদের কর্মীদেরকে মানে ভালো ব্যবহার করে ভোট চাওয়ার জন্য অনুরোধ করছি। এবং আমার বিশ্বাস যে 12 তারিখ পর্যন্ত খুব ভালো পরিবেশে গাড়িতে ভোট হবে। আর জামাত ইসলামের এক কর্মী প্রশ্ন করলেন 13 তারিখে কি হবে। 13 তারিখে একেবারে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই বসবাস করবে, কোনো সমস্যা কারোর হবে না। আমরাও চাই যে ধন্যবাদ। সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন শেষ হবে। একই সঙ্গে যারা আসলে নির্বাচনে বিজয়ী হয়ে আসবেন তারা সবাইকে নিয়ে কাজ করবেন। গাংনীবাসী আসলে তাদের শুধু ইতিহাস, ঐতিহ্য, গৌরব নিয়ে পড়ে থাকতে চান না, তারা চান নিরাপত্তা, তারা চান উন্নয়ন, তারা চান একই সাথে নাগরিক অধিকারের নিশ্চয়তা। আজ প্রশ্ন ছুড়েছেন সাধারণ মানুষ, প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। গাংনী আগামী দিন কাকে নির্বাচন করবে সেই রায় দিবেন সাধারণ ভোটাররা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তাদের ব্যালট যুদ্ধের মধ্য দিয়ে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।